আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আরেকটি প্যাকেজ এসি রিপেয়ার করব। প্যাকেজ এসির যে কন্ট্রাক্টরগুলো দেখতেছেন, এই কন্ট্রাক্টরগুলো পরিবর্তন করব আর কি সমস্যা আছে সবগুলো সমস্যা সমাধান করব। ভিউয়ার্স, যে মোটরটা দেখতেছেন, ব্লাওয়ারটা দেখতেছেন, বেল্টের মাধ্যমে মোটরটা ব্লাওয়ারটাকে ঘোরায়। এই বেল্টটাও আমি পরিবর্তন করে দিলাম। এই বেল্টের নাম্বারটা আপনাদেরকে দেখাচ্ছি। বেল্টের নাম্বারটা ছিল A43। দোকানে গিয়ে যখন আপনারা বেল্টের নাম্বার A43 বলবেন, তারা দিয়ে দিবে। পুরাতন বেল্টের নাম্বারটাও আপনাদেরকে দেখাচ্ছি। পুরাতন বেল্টের নাম্বারটাও ছিল A43। সেম মডেলের বেল্ট নিয়ে আসতে হবে। সিমেন্স কোম্পানির আমি 3 পোলের কন্ট্রাক্টর নিয়ে আসছি, 3টা কন্ট্রাক্টর নিয়ে আসছি 3 পোলের, আর একটা কন্ট্রাক্টর নিয়ে আসছিলাম 2 পোলের। এখান থেকে দেখেন, এই প্যাকেজ এসিটা 8 টনের একটা এসি, অনেক বড় একটা এসি। প্রথমে আমি কন্ডেন্সারটা ওয়াশ করে নিব কোনো কেমিক্যাল ছাড়া। ইভাপোরেটর কয়েলটা আমি ওয়াশ করে দিব কেমিক্যাল দিয়ে। কন্ডেন্সার কয়েলটা সবসময় গরম থাকে, এই কারণে আমি কেমিক্যাল দিয়ে ওয়াশ করে নেই, কারণ এটা দুর্বল হয়ে যাবে। এই এসিটার কভারটা আমি খুলে নেব, উপরের কভারটা, কারণ ভিতরে আমি লিক দেখছিলাম। কিভাবে দেখছি? পাইপের মধ্যে কম প্রেসারের অয়েল দেখছিলাম। আমি ধারণা করে নিছি ওইখানে একটা লিক আছে। আর এই এসির কভারটা খুলতে হলে আমাকে এসির উপরে উঠতে হবে স্ক্রুগুলো খোলার জন্য, কারণ এসিটা অনেক বড়। দূর থেকে আপনারা দেখেন এসিটা কত বড়, এসিটার তুলনায় আমি কত ছোট। ভিউয়ার্স, স্ক্রুগুলা খোলা শেষ। এবার আমি কভারটা খুলে নেব। কভার খোলা ছাড়া আরেকটা পদ্ধতি ছিল, ব্লাওয়ার এবং মোটর যদি খুলে নিতাম, তাহলে আমি ভিতরে ঢুকে আমি ব্রিজিং করে নিতে পারতাম। ভিউয়ার্স, এসির কভারটা খুলে, এত বড় এসি, আমি এটার ভিতরে ঢুকে গেলাম এবং যেখানে আমার সন্দেহ হচ্ছিল সেখানে আমি চেক করে পেয়ে গেছি এখানে লিক আছে। ভিউয়ার্স, লিক খুঁজে পাওয়ার সহজ পদ্ধতি আমার কাছে হচ্ছে, যেখানে কম্প্রেসারের অয়েল দেখব, বাকি সকল পাইপ শুকনা থাকবে এবং যেখানে কম্প্রেসারের অয়েল থাকবে সেখানে আমি প্রথমে চেক করে নেই। চেক করার কারণে আমি খুব তাড়াতাড়ি পাইপের মধ্যে লিক খুঁজে পাই। দেখেন এসিটা কত বড়, এসির ভিতরে আমি ঢুকেই ব্রিজিং করছি। আর ব্রিজিং করার আগে অবশ্যই ভিতরের হাওয়াগুলো ছেড়ে দিছি, না হলে ব্লাস্ট অবশ্যই হবে। হাওয়া ছাড়ার পরে 2-4 মিনিটের জন্য আমি একটু ভ্যাকুয়াম করে নিছি। আর ব্রিজিং করার সময় অবশ্যই আমাকে সতর্কতার সাথে ব্রিজিং করতে হবে, কারণ এখানে দুইটা কম্প্রেসারের আলাদা আলাদা পাইপ আছে। একটা কম্প্রেসারের মধ্যে গ্যাস ফুল আছে, আর একটা কম্প্রেসারের মধ্যে কোনো গ্যাস নাই। আমি যদি ভুল করেও এই একটার পাইপ মনে করে যদি আরেকটার মধ্যে আগুনের হিট দেই, তাহলে কি হবে? ব্লাস্ট হবে। ব্লাস্ট হলে দুর্ঘটনা তো অবশ্যই ঘটার সম্ভাবনা আছে। ভিউয়ার্স, আমার ব্রিজিং করা শেষ। এবার আমি কভারটা লাগিয়ে নেব। কভারটা লাগানোর পরে স্ক্রুগুলো ঠিক যেখানে লম্বা স্ক্রু ছিল সেখানে লম্বা স্ক্রু লাগাবো, যেখানে ছোট স্ক্রু ছিল সেখানে ছোট স্ক্রু লাগাবো। ছোট স্ক্রুর জায়গায় যদি আমি লম্বা স্ক্রু লাগাই, তাহলে কাজটা ভালো হবে না, এসিটার সমস্যা হওয়ার সম্ভাবনা আরও বেশি থাকবে। তো স্ক্রুগুলো লাগানোর সময় আমাকে আবার উপরে উঠতে হলো। আমি উপরে উঠে স্ক্রুগুলো আবার লাগিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, রৌদ্রের মধ্যে কাজ করতেছিলাম, এখন রোদ প্রায় শেষ। যারা আগে কখনো রৌদ্রের মধ্যে কাজ করেন নাই, তারা এইখানে এসে কাজ করা তো থাক দূরের কথা, রৌদ্রের তাপের নিচে বসে থাকতেও পারবেন না। যারা রোদের মধ্যে কাজ করে অভ্যস্ত না, তারা এখানে এসে কাজ করা তো থাক দূরের কথা,
এখানে বসে থাকাও তাদের পক্ষে সম্ভব না। আমরাও প্রথম পারতাম না। এখন গরমের মধ্যে রৌদ্রের তাপের নিচে রৌদ্রের মধ্যে কাজ করে অভ্যস্ত হয়ে গেছি, এই কারণে করতে পারি। তারপরেও আমাদের অনেক কষ্ট হয় রৌদ্রের মধ্যে, কারণ কুয়েতের মধ্যে রৌদ্রের তাপ অনেক বেশি এবং টেম্পারেচারও অনেক হাই হয়ে যায়। গরম যখন বেশি আসে তখন 50-এরও উপরে ওঠে তাপমাত্রা, 50 ডিগ্রি সেলসিয়াসের উপরে। ভিউয়ার্স, উপরের স্ক্রুগুলো লাগানো শেষ, এবার আমি পাশের স্ক্রুগুলো লাগিয়ে নিচ্ছি। আর এই এসিটা বড় হওয়ার কারণ হচ্ছে এই এসিটার সবগুলো পার্টস একই বক্সের ভিতরে। যদি অন্যান্য ডাক্টেবল স্প্লিট টাইপের সিস্টেম হচ্ছে ইনডোর ইউনিট, মানে ভিতরে একটা এসি থাকে, ভিতরে একটা মেশিন থাকে এবং বাহিরে একটা মেশিন থাকে। এখানে ভিতরের বাহিরের এই যে দুইটা পার্ট দেখতেছেন, দুইটা একসাথেই লাগানো আছে। কারণ যে কোনো সমস্যা হলে আর তাদের রুমে কোনো কিছু সার্ভিসিং করা লাগবে না, শুধু এইখানে সার্ভিসিং করলেই চলে। ভেতরে শুধু থার্মোস্ট্যাট আছে। এই যে এখানে দুইটা কম্প্রেসার দেখছেন আপনারা, 4 টনের দুইটা কম্প্রেসার। আমি সিমেন্সের তিনটা নিয়ে আসছিলাম, দুইটা লাগাইছি সিমেন্সের, আর আরেকটা কন্ট্রাক্টর লাগাইছি অন্য কোম্পানির, আর আরেকটা কোম্পানির আরেকটা লাগাইছি 2 পোলের। অর্থাৎ 3 পোলের 3টা কন্ট্রাক্টর চেঞ্জ করছি, 2 পোলের একটা চেঞ্জ করছি। এবার আমি ভ্যাকুয়াম করে নিব। ভ্যাকুয়াম করার পরে গ্যাস চার্জ করব। দেখেন ভিউয়ার্স, দুইটা কম্প্রেসার, 4 টনের দুইটা কম্প্রেসার। ভিডিও করার জন্য আমার বাইকে নিয়েছিলাম, উনি সারাক্ষণ সাথে ছিলেন, ভিডিও করছে। আর ভিডিওগুলো অনেক লম্বা হয়, সেখান থেকে কেটে কেটে ছোট করে আপনাদের সাথে ভিডিও শেয়ার করি। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। ফেসবুকে ফলো করতে পারেন। আর কিছু জানা থাকলে প্রশ্ন করতে পারেন, উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আমি দুইটা ডিলে টাইমারও লাগাইছি, এই যে পুরাতন কন্ট্রাক্টরগুলো এখানে ফেলে দিছি। ভিউয়ার্স, আমার কাজ করা শেষ। রুম টেম্পারেচার আছে 76, আমি সেট করে রাখছি 68 ডিগ্রি ফারেনহাইট। 68 ডিগ্রি ফারেনহাইট মানে হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস।